হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গত লেকচারে আমরা দেখেছি বয়েজ কোড নরমাল ফর্ম মানে BCNF। আজকের ঘটনা কি আমি আপনাকে প্রথম থেকে বলি। আজকের ক্লাসের লেকচার হবে ফোর্থ নরমাল ফর্মের উপরে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেহেতু এটি একটি ডেটাবেস নরমালাইজেশনের সিরিজ, তো মেক শিওর যে আপনি ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম এবং BCNF এই চারটি দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, প্লিজ কাইন্ডলি সেগুলো আগে দেখে আসবেন, তাহলে আজকের ভিডিওটি বুঝতে অনেক ইজি হবে। আপনি তো বিরাট হৃদয়ের মানুষ। থ্যাঙ্কস। একটা ট্যাবলকে ফোর্থ নরমাল ফর্মে হতে হলে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথমটি হচ্ছে সেটি BCNF এ হতে হবে এবং সেকেন্ড শর্ত হচ্ছে সেখানে কোনো মাল্টি ভ্যালিউ ডিপেন্ডেন্সি থাকা যাবে না। কেন আমি জানতে চাই। তুই ধৈর্য ধর। আমরা সেকেন্ড নরমাল ফর্মে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করেছি, থার্ড নরমাল ফর্মে আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করেছি। এত ওয়াট ফোয়াট বলে লাভ নাই, আগের ভিডিওগুলো দেখে আসুন তাহলেই জানতে পারবেন। এবার আমরা দেখব মাল্টি ভ্যালিউ ডিপেন্ডেন্সি। সো হোয়াট ইজ মাল্টি ভ্যালিউ ডিপেন্ডেন্সি? দেখুন, যে কোনো ডিপেন্ডেন্সি, ধরুন বি এর উপরে ডিপেন্ডেন্ট, এটা একটা মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি হতে পারে যদি বি এর একাধিক ভ্যালু ডিপেন্ড করে এ এর উপরে। ঠিক আছে, তাই তো মাল্টি ভ্যালু বলা হচ্ছে। মোর দেন ওয়ান ভ্যালু বি এর যদি ডিপেন্ড করে এ এর একটা ভ্যালুর উপরে, তখন আমরা সেটাকে বলবো মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। ধরুন একটা টেবল দেওয়া আছে যেখানে দুইটা ফিল্ড আছে এ এবং বি, আর একটা টেবল দেওয়া আছে যেখানে তিনটা ফিল্ড আছে এ বি সি। এখন মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি তখনই সম্ভব যদি একটা টেবলে তিনটা কলাম থাকে, মানে তিনটা ফিল্ড থাকে। তাহলে আমাদের প্রথম যে টেবলটা আছে সেটা মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি হবে না, সেকেন্ড টেবলটাতে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি সম্ভব। বাট ওয়াই? কেন? চলুন দেখা যাক কেন। ধরুন এখানে দুইটা ফিল্ড আছে, মানে দুইটা কলাম দেওয়া আছে, সেখানে কিছু ডেটা আছে এভাবে, মানে B1 B2 একাধিক ডেটা, তারা এর উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, একাধিক ভ্যালু এর উপরে ডিপেন্ড করছে। সো এটার জন্য আমাদের বেশি কিছু করার দরকার নেই। আমরা যদি এটাকে মাল্টিপল রোতে ডিভাইড করে দিই, যেমন দেখুন মাল্টিপল রোতে ডিভাইড করে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। খেয়াল করুন, আমি A1 দুইটা রো নিয়ে B1 কে একটা রোতে দিয়ে দিলাম, B2 কে আরেকটা রোতে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। যদি এখন আমার A1 আবার আসে, দেন B3 আসলো আরেকটা রোতে, সো মাল্টিপল রো ক্রিয়েট করে দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এখানে মাল্টি ভ্যালুটা খুব বেশি প্রবলেম করছে না। বাট যদি একটা ট্যাবলে তিনটা কলাম থাকে এ বি সি এবং বি এর উপরে ডিপেন্ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে বি এবং সি অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। বুঝেন নাই? না ওকে, সমস্যা নেই, আমি বলছি। ধরুন এ বি সি তিনটা কলাম আছে, সেখানে বি এর উপরে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি হয়ে আছে, সেক্ষেত্রে সি যে কলামটা তার সাথে বি এর কোনো সম্পর্ক থাকবে না, দুটাই থাকবে ইন্ডিপেন্ডেন্ট, মানে বি এর সাথে সি এর কোনো ডিপেন্ডেন্সি সেখানে থাকতে পারবে না যদি মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি হয়ে থাকে। সো আমাদেরকে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সির ক্ষেত্রে তিনটা কন্ডিশন মনে রাখতে হবে। কন্ডিশনগুলো কি কি ভালোভাবে খেয়াল করুন। প্রথম কন্ডিশন হচ্ছে বি যদি এর উপরে ডিপেন্ডেন্ট থাকে, তার মানে এর একটা ভ্যালুর জন্য বি এর অনেকগুলো ভ্যালু থাকতে হবে, মানে মোর দেন ওয়ান, তখনই তো মাল্টি ভ্যালু হবে। যদি একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু ডিপেন্ডেন্ট থাকে, সেটাকে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি বলি, ওইটা কখনো মাল্টি ভ্যালুর ডিপেন্ডেন্সি হবে না। সো মনে রাখবেন, একটা ভ্যালুর উপরে যদি একের অধিক ভ্যালু ডিপেন্ডেন্ট থাকে, সেটাই হচ্ছে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। সো এটা গেল আমাদের প্রথম শর্ত। সেকেন্ড শর্তে বলা হচ্ছে অ্যাটলিস্ট টেবলটাতে তিনটা কলাম থাকতে হবে। এটা আমরা একটু আগেই দেখলাম, সর্বনিম্ন তিনটা, সর্বোচ্চ অনেকগুলো থাকতে পারে। তৃতীয় শর্ত, যদি এ বি সি কলাম থাকে, সেক্ষেত্রে বি এবং সি হবে ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারবে না, কোনো ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। সো যদি এই তিনটা শর্ত ট্রু হয়, তখনই আমরা বলতে পারবো ওইটা বলে মাল্টি ভ্যালিউ ডিপেন্ডেন্সি আছে। ওকে,
আসুন ধরুন এই টেবলটা, এখানে A1 এবং A1 সিঙ্গেল ডেটা, তার উপরে B1 B2 এবং C1 C2 ডিপেন্ডেন্ট হতে পারে, মানে মাল্টিভ্যালুর ডিপেন্ডেন্সিটা বি থেকে এতে হতে পারে, আবার সি থেকে এতেও হতে পারে, মানে বিও মাল্টিভ্যালুর ডিপেন্ডেন্সি হতে পারে, আবার সিও এর উপরে মাল্টিভ্যালুর ডিপেন্ডেন্সি হতেই পারে, কোনো সমস্যা নাই। চলুন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরুন একটা এনরোলমেন্ট ট্যাবল আছে যেখানে স্টুডেন্ট আইডি আছে, কোর্স আছে এবং হবি আছে, ঠিক আছে? কিন্তু এখানে প্রবলেম কোথায়? কোনো সমস্যা তো দেখা যাচ্ছে না, বাট প্রবলেম অবশ্যই আছে। কি প্রবলেম দেখা যাক। এই যে খেয়াল করুন, এখানে দুইটা আইডির জন্য, মানে একই স্টুডেন্টের জন্য একাধিক কোর্স থাকছে এবং একাধিক হবি থাকছে। একটা স্টুডেন্টের হবি একের অধিক হতেই পারে, ঠিক আছে? সো এখানে কোর্স দুইটা এবং হবি দুইটা, এই ডেটাগুলো ধরুন বারবার রিপিট হতে পারে, এখানে আরো ডেটা আসতে পারে। তাহলে যদি আমরা চিন্তা করি এই দুইটা রো এখানে অলরেডি ইনসার্টেড, এখন আমাকে আরো দুইটা রো ইনসার্ট করতে হবে। ধরুন সেই স্টুডেন্টগুলো নতুন কোনো কোর্স নিল, তাহলে তারা নিল নতুন কোর্স জাভা এবং BAA, তাদের হবি কি চেঞ্জ হবে? হবি তো তার দুইটাই আছে, আমি যতই কোর্স নিই না কেন ঘুরে ফিরে হবি এই দুইটাই রিপিট হবে। সো এখানে ডেটা রিডান্ডেন্সি হচ্ছে। আমাদের নর্মালাইজেশন করার টার্গেটটা কি? ডেটা রিডান্ডেন্সি কমানো, ডেটার কমপ্লেক্সিটিটা কমানো, ঠিক আছে? এখানে দেখুন এগুলো রিপিট হবে। সো এটা হচ্ছে ব্যাড ডিজাইন, এবং এই ব্যাড ডিজাইনের কারণেই কিন্তু মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সিটা হয়। সো আমরা যদি এখন এনরোলমেন্ট টেবলটাকে দুটো টেবলে ভাগ করে ফেলি, একটা হবে আমাদের কোর্স টেবল আর একটা হবে হবি টেবল, তাহলে কি হয় দেখুন, একটা কোর্স টেবল আর একটা হবি টেবল। আমি স্টুডেন্ট আইডি দিয়ে কোর্সটাকে আলাদা নিয়ে গেলাম, আবার এদিকে স্টুডেন্ট আইডি দিয়ে হবিটাকে আলাদা করে ফেললাম। এখন আমার কোর্সে ডেটা যতই বাড়ুক না কেন, হবি কি বাড়বে? তার তো হবি দুইটাই, সো এগুলো আর চেঞ্জ হচ্ছে না, ডেটাগুলো রিপিট হচ্ছে না। খেয়াল করে দেখুন, সে আরো দুইটা কোর্স নিল, সমস্যা কি? সে জাভা নিল, BAA নিল, সে আরো অনেকগুলো কোর্স নেয়, কোনো সমস্যা নাই, হবিটা আর রিপিট হচ্ছে না। এখন যদি নতুন আরেকটা স্টুডেন্ট নতুন কোনো কোর্স নেয়, তাহলে আমরা বলতে পারবো স্টুডেন্ট আইডি 2 সে একটা কোর্স নিল, তাহলে তার হবিটা ইনসার্ট হবে হবি টেবলে। এখানে আর ডেটা রিডান্ডেন্সি হচ্ছে না। সো দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট টেবল আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন একটা জিনিস মনে রাখতে হবে, একটা টেবলে ফাংশনাল ডিপেন্ডেন্সিও থাকতে পারে, আবার মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সিও থাকতে পারে। সো এটা বোঝানোর জন্য আমরা এনরোলমেন্ট টেবলে ধরুন আরেকটা অ্যাড্রেস অ্যাড করি, মানে অ্যাড্রেস ফিল্ড অ্যাড করি। চলুন অ্যাড করলাম, এই যে একটা অ্যাড্রেস ফিল্ড মাঝখানে অ্যাড করলাম। সো এখানে একটা স্টুডেন্টের অ্যাড্রেস নিশ্চয়ই অনেকগুলো হবে না, তাই না? একটাই তো ভ্যালু। সো অ্যাড্রেসটা স্টুডেন্ট আইডির উপরে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, কারণ তার অনেকগুলো ভ্যালু নাই, একটা স্টুডেন্টের অ্যাড্রেস একটাই থাকবে। বাট অন্যদিকে কোর্স এবং হবি ওরা হচ্ছে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি। সো একটা টেবলে ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে, আবার মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সিও থাকতে পারে। সমাধান কি? আমি বুঝি না। আরে মারুফ ভাই, বলছি সমাধান খুবই সহজ। এনরোল টেবলকে আমরা এবার তিনটা টেবলে ভাগ করে ফেলবো। একটা হবে কোর্স টেবল, যেখানে থাকবে স্টুডেন্ট আইডি এবং কোর্স ফিল্ড, আরেকটা হবে অ্যাড্রেস টেবল, যেখানে থাকবে স্টুডেন্ট আইডি এবং অ্যাড্রেস, আরেকটা হবে হবি টেবল, যেখানে স্টুডেন্ট আইডি এবং হবি। টেবল অনেকগুলো বানালে ডেটাবেস কখনো জটিল হয় না, সেটা আরো ইজি হয় বুঝতে, এবং ডেটাগুলো রিডান্ডেন্সি হয় না, বারবার রিপিট হয় না। ওকে, সো মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি তখনই হয় যখন আপনি আপনার ডেটাবেস ডিজাইনটা খুবই বাজেভাবে করেন, ঠিক আছে? জি। ধরুন এখানে স্টুডেন্ট টেবল আছে এবং কোর্স টেবল আছে, এটা অবশ্যই একটা গুড ডেটাবেস ডিজাইন। কিন্তু যদি ডেটাবেস ডিজাইনটা এমন হয় সবকিছু একসাথে, তাহলে এটা অবশ্যই একটা ব্যাড ডেটাবেস ডিজাইন, কারণ এখানে বারবার ডেটা রিপিট হবে, যার ফলে আপনার এই টেবলে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি এক্সিস্ট করবে। সো গাইস, ডেটাবেস কেয়ারফুলি ডিজাইন করতে হবে, ঠিক আছে? সো আমরা এখন মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি জানি, এবং আমরা জানি কিভাবে ফোর্থ নর্মাল ফর্মকে স্যাটিসফাই করতে হয়। সো আজকের ক্লাস এতটুকুই থাকলো। আশা করছি আপনারা পুরো লেকচারটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করে দিব। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা রান করতে আমাকে সহায়তা করবেন, এতটুকু আশা আমি করতেই পারি। অবশ্যই।
আচ্ছা আমি যাই, সালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।